২০ বছর পর ক্ষমতায় এসেছে বিএনপি। সবার স্বপ্ন পূরণে বিশাল অঙ্কের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সব পক্ষকে খুশি করতে দিয়েছেন বিপুল অর্থচারের ঘোষণা। দর্শক, প্রথম আলো নির্বাচিত খবরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই যে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, কেমন হলো এবারের বাজেট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নতুন একটি সরকার এসেছে, একটা রাজনৈতিক সরকার এসেছে। তারা ২০ বছর আগে ক্ষমতায় ছিলেন বলেছেন আপনি। সেই ২০ বছর পরে তারা ক্ষমতায় আসার পর মানুষের একটা প্রত্যাশা ছিল, একটা প্রচণ্ড আগ্রহের জায়গা ছিল এই নতুন সরকার কেমন বাজেট দেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে এবার সবাইকে খুশি করার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে বলবো যে এবার কর ছাড়, বেশ ভালো কর ছাড় ছিল। করমুক্ত আয়সীমা বেড়েছে, বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। তারপর আবার যারা, আমরা জানি যে আমাদের দেশে মানে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি। সেই ক্ষেত্রে বিশেষ করে যারা হৃদরোগী অথবা কিডনির রোগী, তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। ডায়ালিসিসে ছাড় দেওয়া হয়েছে। এটা হলো তো মানুষের দিক থেকে। আর ব্যবসায়ীদের দিক থেকেও নানা ধরনের কর ছাড়, শুল্ক ছাড়, ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। আসলে উনি চেষ্টা করেছেন সাধারণ মানুষকে যেমন একটু খুশি করার জন্য, আবার চেষ্টা করেছেন ব্যবসা বাণিজ্য অর্থনীতি যাতে চাঙা থাকে, সেটাকেও যাতে একটু চাঙা ভাব আসে, তাও একটু চেষ্টা করেছেন। তবে বাজেট তো সবসময় সব ভালো হবে তা তো নয়, মাঝে মধ্যে কিছু খারাপ দিকও থাকে যেটা মানুষের উপর করের চাপ বাড়ায়। এবার আমরা বাজেটটা যদি একটু বিশ্লেষণ করে দেখেছি, সবচেয়ে একটি এবারের বাজেটের সবচেয়ে ট্রিগার পয়েন্ট যেটা হবে মানুষের উপর চাপ বাড়াবে, সেটি আসলে করের চাপ না, সেটি বাড়াবে হয়েছে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। করমুক্ত হিসেবে একটা ৫% একটা কর হার ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে। তার মানে একদম নিচের দিকে থাকা করদাতাদেরকে একটু আগের চেয়ে বেশি কর দিতে হবে। তারপর ব্যবসায়ীদের অনেক দিনের একটা দাবি ছিল যে কর্পোরেট কর কমানো, যদিও কিছুদিন গত কয়েক বছর ধরে কমানো হচ্ছে, কিন্তু এবার কমানো হয়নি। তবে কমানোর প্রতিশ্রুতি আছে। আগামী ৫ বছর এটি কত কমানো হবে এবং কী প্রেক্ষাপটে কমানো হবে সেটিও অর্থমন্ত্রী এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আরেকটা জিনিস, এবার ছোট ব্যবসায়ীদের, খুচরা ব্যবসায়ীদের উপর একটা বড় ধরনের একটা চাপ তৈরি হচ্ছে বাজেটে। সেটি হলো যে প্রতি হাজারে তার পণ্য সংগ্রহের সময় যে টাকা পেমেন্ট করবেন তাকে প্রতি হাজারে ২ টাকা করে কর দিতে হবে। এটি অবশ্য তাৎক্ষণিকভাবে আসলে বোঝার উপায় নেই। এটি যখন বাস্তবায়ন শুরু হবে, হয়তো আগামী ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন পরে অথবা ১ মাস পরে, তখন এই প্রভাবটা কিন্তু ছোট ব্যবসায়ীরা টের পাবেন, এই চাপটা টের পাবেন। তখন তাদের প্রতিক্রিয়াটি কী হয়, তখন সেটার উপর আসলে নির্ভর করবে যে তারা কতটা চাপে আছে। এই ছোট ব্যবসায়ী বলতে কাদের বোঝানো হয়েছে? এটা হচ্ছে একদম খুচরা পর্যায়ের ব্যবসায়ী। ধরুন আমি একটা উদাহরণ দিই যে একজন ব্যবসায়ী, ছোট মুদি দোকানদার যদি একজন পরিবেশকের কাছ থেকে যখন পণ্য কিনবেন, পণ্য কেনার বিনিময়ে তাকে মূল্য পরিশোধ করতে হবে। তখন তাকে যদি ৫,০০০ টাকার মূল্য পরিশোধ করতে হয়, তখন তাকে প্রায় ১০ টাকা কর কেটে রাখবে। সেক্ষেত্রে যদি আমি হিসাব করি এভাবে আনুপাতিক হারে সেই করটা বাড়তে থাকবে, এই টাকাটা কিন্তু ওই মুদি দোকানদারের কাছে আস্তে আস্তে অনেক বেশি চাপ পড়বে। সেটাই আর কি বোঝা যাবে যে যখন এই কর হারটা বাস্তবায়ন শুরু হবে। আচ্ছা আচ্ছা, যদি জানতে চাই এবার বাজেটে নতুনত্ব কি রয়েছে আসলে? হ্যাঁ, এবার বেশ নতুন কিছু উদ্যোগ আছে, সেটা আমরা অতীতে কখনো দেখিনি ওইভাবে। সেটা হলো ক্রিয়েটিভ ইকোনমি বলে, একটা সৃজনশীল অর্থনীতির জন্য কি করতে চান সরকার, সে একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। সেই জন্য কিছু কর ছাড় দেওয়া হয়েছে, বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। যেমন সৃজনশীল অর্থনীতি বলতে আমরা কি বুঝি, কালচারাল দিক, সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে যেসব পণ্য লাগে, গিটার, পিয়ানো, এই ধরনের এইসব পণ্য আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। তারপরে সিনেমা বানানোর জন্য যে সিনেমার ক্যামেরা কেনা হয়, ওই ক্যামেরাগুলোর উপর কর ছাড় দেওয়া হয়েছে। মানে মোটা দাগে যারা সংস্কৃতি অঙ্গনে বিরাজ করে তাদের উপর এক ধরনের কর ছাড় দেওয়া হয়েছে। আবার এই সৃজনশীল অর্থনীতি বিকাশের জন্য সরকার একটা বরাদ্দ রেখেছে। সরকার তার তহবিল থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, এরপর আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে অন্য কোনো সোর্স থেকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ৮০০ কোটি টাকার মতো সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ রাখা হয়েছে। এটা আসলে একটি দেশের আসলে মানুষের মনন তৈরি হয় তার সংস্কৃতি দিয়ে। জি, সেটাই আর কি সরকার চেষ্টা করছে যে তাদের এই সৃজনশীল অর্থনীতিটা আরও বিকাশমান হয়। এটা দিয়ে মানুষের এক ধরনের মননের জায়গাটা অনেক মজবুত হয়, দৃঢ় হয়, প্রগতিশীল হয়।
সেটাই আর কি চেষ্টা করার উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি যে বাজেটে অর্থমন্ত্রী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কর থাকছে না এরকম ঘোষণাও দিয়েছেন, তো কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে সৃজনশীল অর্থনীতির তো যোগ রয়েছে। অবশ্যই যোগ রয়েছে। আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটররা এখন প্রচুর টাকা ইনকাম করেন, ভিউ, পেজ ভিউ অথবা তার ভিউ দিয়ে অনেক টাকা ইনকাম করেন। সেই টাকাটা আসলে তো তার সৃজনশীলতা দিয়েই করেন। মানুষ তো তার সেই কন্টেন্টগুলো দেখছেন, সেই হিসাবে তাদের এই কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে এই ছাড়টা দেওয়া হয়েছে। আমরা আপনার কাছে এর পরের যে বিষয়টি জানতে চাইবো যে এবার বাজেট বাস্তবায়নের প্রতিবন্ধকতা কোথায় রয়েছে, সমস্যা কি আছে বাজেট বাস্তবায়নে? বাজেটে যদি স্বপ্নের কথা বলা হয়েছে, ইচ্ছের কথা বলা হয়েছে, কর ছাড়ের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি বাজেট শুধু ছাড় অথবা স্বপ্ন নয়, বাজেটটা বাস্তবায়ন করতে হবে। অর্থমন্ত্রী যে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন, এই টাকাটা পুরোটা কিন্তু জোগাড় করতে হবে বাজেটটা বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা এই টাকা জোগাড় করবো কোত্থেকে? রাজস্ব আদায়ের মাধ্যমে, ঋণ করে, ঘাটতি থাকলে সেটা ঋণ করব। কিন্তু আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ডের উপর সবচেয়ে বেশি প্রায় 80 থেকে 90% রাজস্ব আদায় করতে হয়। কিন্তু আমরা জানি যে এই গত কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো নেই। প্রতি বছরই প্রায় 80-90-1 লাখ কোটি টাকার মতো রাজস্ব আদায়ে ঘাটতি হচ্ছে। এবছরও আমরা হিসাব করে দেখেছি যে 9 মাসে প্রায় 69,000 কোটি টাকা ঘাটতি আছে। এটি হয়তো বছর শেষে 1 লাখ কোটি টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী অর্থ বছরে এখন যে 5,04,000 কোটি টাকার যে রাজস্ব আদায়ের লক্ষ্য আছে চলতি অর্থ বছরে, সেটিকে আরও 1 লাখ কোটি টাকা বাড়ানো হয়েছে। তার মানে আগামী অর্থ বছরে এনবিআরকে আরও বেশি 1 লাখ কোটি টাকা আদায় করতে হবে বর্তমান লক্ষ্যমাত্রা থেকে। তাহলে যে এই এত কর ছাড় দেওয়া হলো, তাহলে সেটা আদায় হবে কিভাবে, এই যোগানটা কিভাবে? এটি এখন অনেকে বলছেন যে অর্থের যোগান দেওয়াটাই এখন রাজস্ব বাজেটের বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। বাজেটের পরে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে, বিভিন্ন গবেষণা সংস্থা, তারপরে বিশ্লেষক বা রাজনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন, তারা আসলে কে কি বলছে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা গতকাল থেকে অনেক ব্যবসায়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, তাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। তাদের প্রতিক্রিয়ার মধ্যে সবারই এক ধরনের ইতিবাচক মনোভাব ছিল বাজেট নিয়ে। সবাই স্বাগতই জানিয়েছেন। তারা এর পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেছেন, সংশয়ও প্রকাশ করেছেন যে সরকার বাজেটের মাধ্যমে কর ছাড় দিয়েছে, ব্যবসা বাণিজ্য চাঙা করতে চান, সবই ঠিক আছে, সবই ইতিবাচক। কিন্তু যে এই বাজেট বাস্তবায়ন করতে গেলে যে টাকার যোগানটা দিতে হবে, এই টাকার যোগানটা দিতে গিয়ে সরকার যেন যারা সবসময় কর দেয় তাদের উপর যেন আবার করের চাপটা বাড়িয়ে না দেয়, সেই সংখ্যাও কিন্তু তারা প্রকাশ করেছেন। এটা নিয়মিত যারা করদাতা রয়েছে, যারা কর দেন, এটা ব্যবসায়ীদের পক্ষে একটা মানে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপর অন্যদিকে আবার আমাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো, মানে আমাদের যারা গবেষণা প্রতিষ্ঠানগুলো, তারাও বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেয়। এর মধ্যে আজ সকালে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের দেশের অন্যতম বড় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তারা বলেছেন যে করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে, এটি গরিব মানুষের জন্য পর্যাপ্ত হয়নি। যারা নিচের দিকে থাকেন, গরিব মানুষ না ঠিক, যারা নিম্ন আয়ের প্রান্তিক করদাতা, তার জন্য পর্যাপ্ত হয়নি। কারণ গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি অনেক বেশি। সেটা আসলে অ্যাডজাস্ট করে গিয়ে এখন যে কর ছাড়টা দেওয়া হয়েছে, করমুক্ত আয় সীমা 4.5 লাখ কোটি টাকা করা হয়েছে 3.5 লাখ টাকা থেকে, সেটি আসলে পর্যাপ্ত হয়নি, এটা আরও বাড়ানো দরকার ছিল। এছাড়া তারা সিপিডি বলেছে যে এটা একটু গরিব মানুষের উপর অথবা নিম্ন আয়ের মানুষের উপর একটু চাপ বাড়াবে এই বাজেটটা। আবার আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও বাজেটের প্রতিক্রিয়া পেয়েছি। সেক্ষেত্রে বিরোধী দল জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রতিক্রিয়া পেয়েছি। তারাও বলছেন যে বাজেটটা অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। আবার আরেকটি তরুণদের দল এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বাজেটটা, মানে তাদের মনোভাবটা এরকম যে বাজেটটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু এটার ফলটা খুব বেশি ইতিবাচক হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এটা মানে চানাচুরের মতো মজাদার, কিন্তু এর পুষ্টিগুণ কম। সার্বিকভাবে এবার বাজেটের মূল্যায়ন কি আসলে? হ্যাঁ, আমাদের আজকে একটি প্রথম আলোর প্রধান শিরোনাম হয়েছে বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়। এই শব্দগুলোর মধ্যে পুরো বাজেটটা এক ধরনের পর্যালোচনা, এক ধরনের মূল্যায়ন হয়ে গেছে, সারসংক্ষেপ হয়ে গেছে। আবার সংশয়ও আছে আমাদের এই বাজেট নিয়ে। বাজেট কি? বাজেট হলো ক্ষমতাসীন দলের একটি জনগণের কাছে রাজনৈতিক অঙ্গীকার পূরণের পথনকশা।
কিন্তু সেখানে অঙ্গীকারের কথা আছে, বাস্তবায়নের কথা, বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে যে ধরনের উদ্যোগ থাকা দরকার সেই উদ্যোগগুলো তুলনামূলকভাবে কম আছে। কারণ আমরা জানি যে বাস্তবায়ন করতে গেলে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে, বাস্তবায়নের সক্ষমতা লাগবে, এসব নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই প্রশ্ন আছে। সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো কিন্তু সেভাবে করা হয়নি। সংস্কারের তাগিদ আছে। এখন দেখার বিষয় অর্থমন্ত্রী যে বিশাল বাজেট দিয়েছেন সেই বাজেটটা বাস্তবায়নে উনি নিজের ক্যারিসেবা কতটুকু দেখাতে পারেন। সেটাই দেখার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।